প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি ডক্টর সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলবো। ধরুন কারো ব্রেইনের MRI রিপোর্টে লেখা আছে স্মল ভেসেল ইসকেমিক ডিজিজ, অথবা ক্রনিক মাইক্রোভাস্কুলার ইসকেমিক চেঞ্জেস, অথবা হোয়াইট ম্যাটার চেঞ্জেস। রিপোর্টটি দেখে অনেকেই কিন্তু ভয় পেয়ে যাবেন, এটাই স্বাভাবিক। হয়তো ভাববেন আমার কি তাহলে ডেমেনশিয়া হয়ে যাচ্ছে, আমার কি স্মৃতিশক্তি লোপ পাবে বা পেয়ে গেছে ইতিমধ্যে। আবার অনেকে হয়তো বিষয়টাকে খুবই একটা স্বাভাবিকভাবে নেবেন, ভাববেন এটা একটা বয়সের পরিবর্তন। আসলে ব্যাপারটা কিন্তু তা না, আসলে ব্যাপারটা মাঝামাঝি। আজকে আমরা সহজ করে জানবো এই বিষয়টা এবং এর সাথে ডিমেনশিয়া বা স্মৃতি ভংশতার কি সম্পর্ক এবং এটিকে কখন গুরুত্ব দিতে হবে এবং এ নিয়ে আরো অনেক কিছু জানার আছে। দর্শক, আজকে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর CM হাসান। আপনারা সবাই তাকে চেনেন, কার্ডিওলজিস্ট, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট এবং মাউন্ট সানাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর। আসুন পরিচিত হই আজকের অতিথির সঙ্গে, ডক্টর CM হাসান। ডক্টর CM হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, ডক্টর সজল। তো আজকে যে বিষয়টা, এই বিষয়টি নিয়ে আসলে এভাবে কথা বলা হয়নি সরাসরি। আমার মনে হয় যদি আমরা আজকে স্মল ভেসেল ডিজিজ নিয়ে কথা বলি, বিশেষ করে ব্রেইনের, তাহলে আমরা তো জানি যে মস্তিষ্কে অনেক রকম রক্তনালী থাকে। প্রথমে যদি একটু ধারণা দেন যে এই যে স্মল ভেসেল ডিজিজ যেটাকে বলছেন আপনারা, সেটি আসলে কি ধরনের সমস্যা, বিশেষ করে মস্তিষ্কের সাথে রিলেট করে যদি বলেন। যে আমরা এই সাইটটাকে খুব একটা গুরুত্ব দিই না, যেহেতু আমরা ধরেন ইন্টেলেকচুয়াল লেভেলে আমাদের ভিতরে যাতায়াত অতটা বেশি নয়। আমরা হয়তো দেশের কথা বলি, ছোটবেলার কথা বলি, অথবা খবরের কাগজের কথা বলে থাকি, কিন্তু যারা একটু হায়ার লেভেলে কাজ করেন বা তাদের অনেকটা সমস্যা দেখা যায়, বিশেষ করে 65 যখন পার হয়ে যায়, যদি সেই বয়সে কেউ কাজ করে থাকেন, তাহলে মনে রাখাটা একটা বড় সমস্যা হিসেবে দেখা যায়। এবং এই মনে রাখাটাকে বয়সের একটা অংশ হিসাবে আমরা ধরে থাকি। সত্যি কথা বলতে কি, বয়সের সাথে আমাদের স্মৃতিশক্তি কিছুটা নষ্ট হবে। আহ যদিও এই দেশের বৈজ্ঞানিকরা ঠিক অতটা গুরুত্ব দিয়ে বলেন না যে না, বয়স বাড়লো মেমোরি চলে গেল। আমরা 90-95 বছর বয়সের প্রফেসরদের সাথেও ডিল করে থাকি। তো এরপরে আমাদের যে জাতিগত যে রোগ, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং হৃদরোগ, এগুলি সবগুলির সাথে কি আমাদের এই যে স্মৃতি নষ্ট হয়ে যাওয়ার কোনো রকম প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে কিনা, সেটা যখন আপনি চিন্তা ভাবনা করবেন, তখন দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র বয়সজনিত কারণে না, আমাদের যে আনুষঙ্গিক রোগ, সেটার কারণেও আমরা স্মৃতিশক্তি নষ্ট হওয়া অথবা স্মৃতি ভ্রংশ হয়ে যাওয়া, যেটা আপনি বললেন, সেটাতে আমরা আক্রান্ত হয়ে থাকি। এখন ব্যক্তি বিশেষের সাথে আমাদের এক একজনের কারো কারো বেশি থাকে। যাদের ইন্টেলেকচুয়াল ব্যাকগ্রাউন্ডটা একটু কম থাকেন, যারা অর্থাৎ যারা বেশি লেখাপড়া করেন নাই অথবা একাধিক ভাষায় যারা দক্ষ না, তাদের ভিতরে কিন্তু এটা সবচেয়ে বেশি বড় সমস্যা হিসেবে দেখা যায় যে তারা পরিবারের সদস্যের উপর নির্ভরশীল হয়ে যান। নিজের জন্ম তারিখ বলার সময়, নিজের নাম ঠিকানা বলার সময় প্রায় আমরা দেখে থাকি যে অল্প বয়স্ক 50 বছরের মানুষও একটা ছোট্ট চিরকুটে নিজের ঠিকানা লিখে নিয়ে আসছেন, এদেশে হয়তো 15-20 বছর আছেন, অথবা নিজস্ব জন্ম তারিখটা হাতে করে লিখে নিয়ে চলছেন। তো এইটা কি ইচ্ছা করেই করছেন নাকি না এটা আমাদের রোগের ফসল হিসাবে মগজের ভিতরে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা আহ, তলিয়ে দেখা দরকার। তো আমাদের মগজের 4টা প্রধান রক্তনালী রয়েছে, যেটা হৃৎপিণ্ডের মাধ্যমে নিউট্রিশন বা রক্ত চলাচল পেয়ে থাকে। সামনে দুইটা, একজন ডানে এবং বায়ে ক্যারোটিড আর্টারি, যেটা আমরা গলার এখানে দেখতে পারি। আর মাথার পিছন দিকে দুইটি আছে, সেটার নাম হলো ভার্টিব্রাল আর্টারি। এই 4টা আর্টারি মগজের ভিতরে গিয়ে একটা জালিকার মতো সৃষ্টি করে সারা মগজ জুড়ে। জি। সেই জালিকার ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্র দৃশ্যমান এবং অদৃশ্য লেভেলের যে সমস্ত শাখা প্রশাখা রয়েছে, সেগুলির মাধ্যমে বিভিন্ন এলাকাতে রক্ত সরবরাহ দিয়ে থাকে এবং আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, সূক্ষ্ম সূক্ষ্ম বিচার এগুলি করে থাকে। তো এই রক্তনালীগুলি
আক্রান্ত হচ্ছে দুইটা রোগে খুব সহজেই। একটা হলো যে হাই ব্লাড প্রেশার এবং উচ্চ রক্তচাপ এবং হুম, ডায়াবেটিস রোগ, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা এই দুই রোগের সম্মিলিত উপস্থিতি দেখে থাকি মানুষের শরীরে। এবং এগুলির চিকিৎসার ব্যাপারে যে পরিমাণে টার্গেট থাকে, সেই টার্গেটটা আমরা সাধারণত পৌঁছাতে পারি। যেমন আমাদের হয়তো ব্লাড প্রেশার ১৯০ ছিল, জি, আমরা ১৬০ এ খুশি হয়ে গেলাম এবং বলে আমার ব্লাড প্রেশার কমে গেছে, বয়স হয়েছে, কিছু ব্লাড প্রেশার থাকা স্বাভাবিক, এবং এটাকে আমরা বরণ করে নিয়ে যাই। তো এই সমস্ত ব্যাপারে খুব ক্লিয়ার গাইডলাইন রয়েছে যে হুম, আমাদের একটা টার্গেট নাম্বার। গত বছরের ২৫ সালের শেষের দিকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি থেকে বলা হয়েছে যে ব্লাড প্রেশার যদি ১৩০ এর উপরে ব্লাড প্রেশার জি, থেকে থাকে, তখন সেটা আপনাকে ডিমেনশিয়া অথবা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে বাড়িয়ে দেয়। যদি সংখ্যাটা ১৩০ মনের মধ্যে, আমাদের অধিকাংশ মানুষ এটাকে নরমাল হিসাবে নেয়। অনেকে বলে ১৪০ হলো নরমাল ব্লাড প্রেশার। কিন্তু ক্লিয়ারলি এদেশের আ চিকিৎসা বিজ্ঞানীরা একটা বার দিয়ে দিয়েছেন, সেটা হলো ১২০ হলো। ১২০ নিজেই একটা উচ্চ রক্তচাপের ভেতরে পড়েছে। এজন্য বলা হয় জি, যে ১২০ এর নিচে থাকতে হবে। নিচে থাকতে হবে। হ্যাঁ, জি। তো এইটা যখন আপনার পরিপূর্ণ হলো, তখন সেটা অর্জন করতে, করতে আমাদের কিন্তু ৪ টা ৫ টা ওষুধ হয়ে যায়। হুম, তখন মানুষের মনের ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয় যে আমি ৪ টা ৫ টা ওষুধ কেনই বা খাবো? আমার আরেকজন ডাক্তার আছে, উনি ভালো মানুষ। উনি আমার সব ওষুধ কমিয়ে একটা ট্যাবলেট দিয়ে দিয়েছে। আমার এখন হুম, ব্লাড প্রেশার ভালোই আছে, মোটামুটি ১৪০-৫০ এর ভিতরে আছে। এটা কিন্তু এক ধরনের আ ভুল হিসেবে ধরা হয়। যারা নিজের মগজ রক্ষার জন্য চিন্তিত যে ভবিষ্যতে ২ বছরের মাথায় আমি অন্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যেতে পারি। আ ঠিক পুরাপুরি বদ্ধ পাগল অবস্থায় না, কিন্তু এই একটা পরিস্থিতিতে আপনার পরিবারের অধিকাংশ মানুষ যারা এই দেশে কর্মজীবী এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সংসার ধরে রাখেন, তাদের উপরে এটা কিন্তু একটা এক্সট্রা বার্ডেন সৃষ্টি করে। আমাদের যারা আপনজন, প্রিয়জন সবাই মিলে। এবং এক পর্যায়ে একটা তিক্ততা সৃষ্টি হয় যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য নিজে মনে রাখতে পারছেন না। নিজে হুম, হুম, খাওয়ার ওষুধ খাওয়ার কথা ভুলে যাচ্ছেন। এইগুলি কি চিকিৎসাযোগ্য কিনা? এগুলি যদি মানে প্রতিরোধযোগ্য কিনা, সেটাও আমাদেরকে গভীরভাবে ভাবতে হবে। তো এটা গেল আ হাই ব্লাড প্রেশার এবং সেটার জি, সম্বন্ধে আ যে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়াটা, এবং মাথার ভিতরে আমরা ঘটনাচক্রে যদি হুম, ক্যাট হুম, স্ক্যান করে থাকি, দেখি যে স্মল ভেসেল ডিজিজ কথাটা লেখা থাকে। জি, অধিকাংশ মানুষ বলে এটা কোন কিছু না। এটা একটা সামান্য আ সমস্যা। সেটাই। আমি মোটামুটি ভালোই আছি। আমার ক্যাট স্ক্যান খুব ভালো আছে। আমার রেজাল্ট দেখার পরেই শতকরা ৯৯ ভাগ আমি বলব যে এখানে এই শব্দটা ব্যবহার করে থাকে এদেশের রেডিওলজিস্টরা, এবং তারা এটা অত বেখেয়ালে ব্যবহার করেন অবশ্যই। এদেশে সবকিছুই আপনার বিজ্ঞানসম্মত না হলে তাদের এটা তাদের প্রফেশনাল লেভেলেও তাদের সমস্যা হবে। হুম, তো হুম, এর সাথে অন্যান্য যে সমস্ত কারণ যুক্ত আছে, শুধু হাই ব্লাড প্রেশারের বাইরে, সেগুলো জি, সম্বন্ধেও আমাদের আজকের জি, আপনি বলছিলেন ডায়াবেটিসের কথা। তো ডায়াবেটিস কিভাবে এর সাথে মানে এই প্রক্রিয়ার সাথে জড়িত? জি। আমাদের রক্তনালীর ভিতরে যেই একটা পিচ্ছিল একটা লাইনিং আছে, হুম, হুম, সেই লাইনিংটা একটা অস্বাভাবিক গতিতে রক্ত খুব সূক্ষ্ম একটা রক্তনালীর মাধ্যমে চলতে পারে। জি, ডায়াবেটিসের মাধ্যমে অথবা হাই ব্লাড প্রেশারের মাধ্যমে অথবা ২ টার মাধ্যমে হুম, একত্রে, হুম, অথবা সাথে সংযুক্ত কোলেস্টেরল হাই এবং ট্রাইগ্লিসারাইড হাই, যে সমস্ত কারণে আমরা হৃদরোগের কথা প্রায় বলে থাকি। এই জি, সবগুলি একইভাবে এই পিচ্ছিল এন্ডোথেলিয়ামকে নষ্ট করে দিয়ে থাকে। বিশেষ করে ডায়াবেটিসের সুগার যখন হঠাৎ করে বেড়ে যায়, তখন হুম, এন্ডোথেলিয়ামের ভিতরে এক ধরনের প্রদাহের সৃষ্টি করে, ইনফ্লামেশন যেটাকে বলা হয় হুম, ইংরেজিতে। হুম, যার ফলে সে রক্তনালীর ভিতরটা কিছুটা বন্ধ হয়ে যায়। তখন পাশের রক্তনালী এটার সাহায্যে এগিয়ে আসে। তখন সেটার ভিতর দিয়ে অধিকাংশ রক্ত প্রবাহিত হয়। সেক্ষেত্রে পাশের রক্ত ক্ষুদ্রা এই সমস্ত রক্তনালী কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এটা হৃদরোগের রক্তনালীর কথা বলছি না। এটা মগজের অনেক ছোট। ভিতরে এই জালিকাগুলি সৃষ্টি হয়েছে, জি, সেগুলির ভিতরে তখন আপনার হাই স্পিডে অন্যান্য পাশের রক্তনালীর ভিতর দিয়ে যখন যায়, তখন সেটাও কিছু, কিছু টিয়ার আপ হয়ে যায়, ছিঁড়ে যায়। কিছু, কিছু ছেড়ে যায়। রক্তনালী ছিঁড়ে যায়। তখন পার্শ্ববর্তী রক্তনালীর উপরে আরো বেশি এই দায়িত্বটা পড়ে যায়। কারণ হৃৎপিণ্ড থেকে প্রচন্ড শক্তিতে রক্ত মগজের ভিতর দিয়ে পাস করার চেষ্টা করছে। একই জিনিস কিন্তু কিডনি বা শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে যাচ্ছে। তবে মগজের ভিতরে একটা বিশাল অংশের রক্ত আমাদের যে যে গিয়ে মানে যাতায়াত করে থাকে। যার ফলে
আমরা ওই একবার যখন হাই ব্লাড প্রেশারের চক্করে আমরা পড়ে যাচ্ছি, সাথে ডায়াবেটিস এবং কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডের কথা বলছি, তো এগুলি সবগুলি মেলে আমাদের তখন মগজের বিভিন্ন অংশ হুম 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 ক্ষতিগ্রস্ত করে থাকে। কারো হয়তো মগজের সামনের দিকের অংশ ক্ষতি করে থাকে, যাতে তাদের শিক্ষা অথবা সূক্ষ্ম চিন্তা শক্তি নষ্ট করে, ফ্রন্টাল লোব যেটাকে বলা হয়। জি তাদের পিছন দিকে করে তাদের হয়তো শরীরের দুর্বলতা দেখা দেয়। একটা দিকে একটু একটা স্ট্রোকের একটা ভাব নেয়, কিন্তু পুরাপুরি স্ট্রোক না। আপনি দেখবেন যে হচ্ছে হঠাৎ করে আমার ডান দিকটা অতটা শক্তিশালী না, আগে যেরকম ছিল। কিন্তু বাম হুম হুম দিকটা ঠিক আছে। কিন্তু পুরাপুরি কোনো না, হাঁটাহাঁটি করতে পারছে। লাঠি ছাড়াই হাঁটতে পারছে। কিন্তু বলতেছে হুম ঠিক হুম, আগের মতো ওই শক্তিটা পারছেন ডান না। দিকে নাই। অথবা অনুভূতিটা যে আপনার ডান দিকটা একটু হালকা অবশ ভাব, কিন্তু আমি ৫ ব্লক হাঁটতে পারি। হুম এই হুম যে পর্যায়টা, এই পর্যায়টাই কিন্তু সবচেয়ে চিকিৎসাযোগ্য পর্যায় এই রোগের। এই রোগটা আচ্ছা কিন্তু এভাবে থেকে যাবে না। এই একটা কথা মনে রাখতে হবে, হৃদরোগ এবং স্ট্রোক এবং এই লাইনে যে সমস্ত রোগ, সবগুলি রোগ কিন্তু সময়ের পরিক্রমায় খারাপ হতে থাকে। অর্থাৎ আগামী বছর এরকম থাকবে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই থাকবে না। জি অথবা ৫ বছরের মাথায় আপনি তখন একটা লাঠি বা ওয়াকারের উপর নির্ভরশীল হবেন। হুম আপনি হুম ধরে রাখতে পারবেন না। ততদিনে বয়স হয়ে গিয়েছে হয়তো ৬২ বছর। এবং আমরা অনেকেই ৬৫ কে একটা স্ট্যান্ডার্ড ধরে থাকি। জি কোন না কোনভাবে আগে একদা আমাদের বাংলাদেশে রিটায়ারমেন্টের একটা বয়স ছিল ৫৫। সেটাকে আমরা জীবনের শেষ অংশ হিসেবে ধরে থাকি। তার পরবর্তীতে সেটা বাড়িয়ে ৬৫ বা ৬০ এরকম একটা উচ্চ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। যাতে করে মানুষ সহজে রিটায়ার না করে। আমার দৃষ্টিতে সেটা একটা খুব সঠিক সিদ্ধান্ত। যার ফলে মানুষের যেই সমাজকে দেওয়ার বা পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি যে দায়-দায়িত্ব সেটা পালন করার একটা সুবিধা হয়ে থাকে এবং উৎসাহিত হয়ে থাকে মানুষ যে আমরা আরো কিছু করতে পারবো। হুম হুম তো সেই সেই বুঝতে লক্ষ্যমাত্রাটা জি আমাদেরকে মনে রাখতে হবে যে এদেশের মাপকাঠিতে আমরা হুম 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 খুব সহজেই ৭৫ বছর বয়সে মানুষকে কাজ করতে দেখি, বড়, বড় হুম হুম জব হুম করছে এবং তারা সমাজে অনেক কিছু কন্ট্রিবিউশন করছে। তো জি এগুলি রক্ষা করার দায়িত্ব হুম হুম বিভিন্নভাবে পালন করা যেতে পারে। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিএম হাসান। আমি যেটা বুঝলাম যে আ মস্তিষ্কের যে রক্তনালীগুলো আছে, আপনার কথা যেটা বুঝলাম যে সেখানকার রক্তনালীর ভেতরে আ সেটা স্বাভাবিক অবস্থায় নালীটা ভিতরটা পিচ্ছিল থাকে এবং সেটাই স্বাভাবিক এবং যার ফলে রক্ত খুব সহজে তার মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে বা প্রবাহিত হতে পারে। কিন্তু হাইপারটেনশন বা ডায়াবেটিস বা কোলেস্টেরল যদি বেশি হয় ইত্যাদি কারণে এবং আরো কিছু ফ্যাক্টর আছে অনেক সময় ধূমপানও এসব এই পথটাকে আসলে যতটা পিচ্ছিল মসৃণ থাকার কথা সেটা থাকে না এবং আপনি খুব স্বাভাবিকভাবেই বলেছিলেন যে ইনফ্লামেশন হ্যাঁ ইনফ্লামেশন বা প্রদাহযুক্ত হলে তো রক্তনালীটা আসলে সেভাবে স্বাভাবিকভাবে মসৃণ থাকবে না তখন রক্তনালীর প্রবাহে একটা স্থবিরতা আসে এবং বিশেষ করে আপনি বলছিলেন যে ছোট ছোট রক্তনালীগুলো এক্ষেত্রে আক্রান্ত হয় এবং যে কারণে দেখা যায় যে এই ধরনের স্মৃতিভ্রংশতার বা ডেমেনশিয়ার সমস্যা দেখা দিতে পারে মানে বিষয়টা কি এমন যে বড় ধরনের স্ট্রোক হলে আমরা বুঝতে পারি যে হঠাৎ করে উনি প্যারালাইজড হয়ে গেলেন কথা বলতে পারছেন না বা চলতে পারছেন না কিন্তু আমরা অনেক সময় দেখি না যে ছোট ছোট স্ট্রোক হয় আমরা যেটাকে বলি মিনি স্ট্রোক হয় এটা কি সেরকম কিছু মানে এই ঘটনাগুলির কারণে কি সেরকম কিছু হয় যে কারণে আলটিমেটলি দেখা যায় যে তার মনে রাখার ক্ষমতা বা যেটা বলে যে মানে কগনিটিভ ইম্পেয়ারমেন্ট তার মধ্যে দেখা দেয় এই বিষয়টা কি সেরকম জি, এটা যখন আপনার নাটকীয়ভাবে উপস্থাপনা করে যে শরীরের একটা অংশ নড়ছে না বা কথা হচ্ছে না, হুম বিছানায় হুম পেশাব হুম পায়খানা চলছে, হঠাৎ করে ঘুম থেকে উঠে, সেটা তো ধরেন বড় স্ট্রোক হলোই। জি বড় স্ট্রোকের যে ছোট ভার্সনটা সেটা মিনি স্ট্রোক বলা হয়। আ মিনি মিনি স্ট্রোক এবং টিআইএ ২ টা ২ রকমের জিনিস বলা জি যায়। টিআইএ আর একটা জিনিস আছে জি, হ্যাঁ টিআইএ হলো ২৪ ঘন্টার ভিতরে আপনার যেই অসুবিধাটা হয়েছিল যে একদিক চলে না, হুম আবার ঠিক হয়ে গেল ২৪ ঘন্টার ভিতরে। এটাকে হুম হুম টিআইএ বলা হয়। জি টিআইএ এর মাধ্যমে অবশ্য টিআইএ যাদের হয় তারা একভাবে কিছুটা লাকি বলা যেতে পারে যে তারা একটা বড় ধরনের ওয়ার্নিং পেয়ে গেলেন। হুম হুম যে না আপনি খুব গুরুত্ব সহকারে চেষ্টা করেন যাতে করে পুরা স্ট্রোক যাদের একবার টিআইএ হয় পরবর্তী ২-৩ বছরের ভেতরে তাদের বড় ধরনের স্ট্রোকের সম্ভাবনা অনেক গুণ বেশি বেড়ে যায়। হুম 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 ৫-৭ গুণ বেশি বেড়ে যায়। তো এজন্য টিআইএ কে এই দেশে খুব একটা মানে গুরুত্ব হিসেবে দেখা হয়।
আমরা কিন্তু কালচারালি এই জিনিসটাকে আমরা অতটা মনে করি না যে হ্যাঁ সামান্য অজ্ঞানের মতো হয়ে গিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে, সব ঠিকঠাক আছে এখন। কিন্তু আমাদের পরবর্তীতে হয়তো সেটা একটা ক্যাট স্ক্যানের মাধ্যমে দেখা বা এটা হয় না, অথবা ক্যারোটিড হুম, ডপলার অর্থাৎ গলার সনোগ্রামের মাধ্যমে দেখা যায় আমাদের ভিতরে বেশ কমন 50% ব্লকেজ বেশ কমন ডাইনে বাই হৃৎপিণ্ড কার্ডিয়াক অ্যাঞ্জিওগ্রাম সব ঠিক আছে, কিন্তু 50% ডাইনে 50% বাই ব্লক। এটা আমরা বরণ করে নেই, এটাকে আমাদের নিয়ে খুব একটা দুশ্চিন্তা হয় না। কিন্তু এগুলিরও কিন্তু একটা স্টেডি প্রোটোকল আছে। আমরা যেটা বলছিলাম মিনি স্ট্রোক, সেটা হলো যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাইজের যে স্ট্রোক, যেটা কিন্তু স্থায়ী, টিআই এর মতো হুম, অস্থায়ী হুম, না। সেগুলি ধরেন মগজের ডান পাশে বাম পাশে সব পাশে যখন একত্রে মিলিয়ে যায়, হুম, তখন আমাদের ভিতরে তখন ঠিক কোনো একটা বিশেষ দিক আপনার দুর্বল হয় না, ডান দিকেও না বাম দিকেও না, একটা মাঝারি ধরনের একটা পরিবেশ থাকে। বলে আমার হাত কখনো ডান দিকে দুর্বল, বাম দিকে হুম, কখনো হুম, দুর্বল। এটা হলো আপনার যখন ক্যাট স্ক্যান করবেন তখন আপনি দেখতে পারবেন যে ছোট পুরানো ছোট স্ট্রোক হয়েছে, বামে হয়েছে, ডানেও হয়েছে। হুম, হুম, তো হুম। এক পর্যায়ে মগজের আকৃতিও ছোট হয়ে যায়, অ্যাট্রফি বলা আচ্ছা, হয় সেটাকে। সেটার কারণে আস্তে আস্তে আমাদের স্মৃতিশক্তিটা নষ্ট হয়ে যায়। স্ট্রোকের মধ্যে সেটাই। ২ টা কম্বিনেশন। একটা হলো আপনার ইন্টেলেকচুয়াল ফাংশন, ২ হুম, হুম। নম্বর হলো যে মোটর ফাংশন, যে আপনার চলাচল করার কাজকর্ম। এবং ৩ নম্বর হলো যে অনুভূতিটা। আপনার চামড়ার উপর হুম, দিয়ে হুম, পা হেঁটে যাচ্ছে, আপনি টের পেলেন না। এই ৩ টা প্রধান। এর বাইরে আপনার একটা অটোনমিক সিস্টেম রয়েছে। যেমন আপনার মুখের স্বাদ বা কানের শ্রবণ শক্তি, এই জি। সমস্তগুলিও আপনার একটু, একটু করে নষ্ট হতে থাকে হ্যাঁ, হ্যাঁ, মগজের হ্যাঁ। বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে। কিন্তু আচ্ছা, চমৎকার আচ্ছা। চিকিৎসা রয়েছে। এগুলি চিকিৎসা আপনার সময় সেটাই। তো আমরা চিকিৎসা বিষয়ে শুনবো ডক্টর সেম হাসান। আমি যেটা বুঝলাম যে আপনি বলছিলেন যে অনুভূতি, বিশেষ ধরনের অনুভূতি বা স্পেশাল সেন্সেস যেগুলো আছে এবং একই সাথে আপনি বলছিলেন যে কিছুটা মানে কর্মক্ষমতা সেটা কমে যায় এবং একই সাথে তার বুদ্ধিবৃত্তিক যে বিষয়গুলো, চিন্তা করার ক্ষমতা, মনে রাখার ক্ষমতা সেগুলো ধীরে, ধীরে কমে যেতে থাকে। আপনি টিআই সম্পর্কে বলছিলেন। টিআই সম্পর্কে ছোট্ট করে যদি একটু বলেন কারণ আমরা আ একটু ধারণা দিতে চাই দর্শকদেরকে টিআই সম্পর্কে। টিআইএ হলো আপনি সম্পূর্ণ স্বাভাবিকভাবে আছেন, দৈনন্দিন কাজও চলছে, ৫০ থেকে ৬০ বছর বয়সের বয়স। হঠাৎ করে একদিন খেয়াল করলেন যে আপনার শরীরের ডান দিকটা বেশ খানিকটা অবশ হয়ে, এবং আপনি চোখের সামনে হয়তো একটা পর্দার মতো আসলো। দেখলেন যে আপনার ডান চোখে কোনো আ দৃষ্টিশক্তি নাই। আপনি আপনার ডাক্তারকে ডাকতে, ডাকতে ২৪ ঘন্টা পার হয়ে গেল এবং সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে সব ঠিক হয়ে গিয়েছে। তো এইটাই হলো যে ছোট্ট একটা রক্তের জমাট বাঁধা রক্ত শরীরের যেকোনো স্থান থেকে, সাধারণত আমাদের যে প্রধান রক্তনালী হৃৎপিণ্ড থেকে বেরিয়ে থাকে, সেখানে অ্যাওর্টা নামে যে প্রধান বিশাল রক্তনালী, সেটার ভিতরে ছোট, ছোট প্লেগ জমে। প্লেগগুলি জি। হলো রক্তনালীর দেওয়ালের ভিতরে ঝুলে থাকা আঙ্গুরের মতো। সেটার ভিতরে কোলেস্টেরল থাকে, ট্রাইগ্লিসাইডও থাকে, বডির ফ্যাটের মতো জিনিসও থাকে, কোনোর মধ্যে লেগে থাকে এবং কিছু ক্যালসিয়ামও থাকে। এগুলি মাঝে মধ্যে ভঙ্গুর অবস্থায় বেরিয়ে গিয়ে রক্তের মধ্যে ভাসতে শুরু করে, এবং যেহেতু মগজে রক্ত একটা প্রধান সরবরাহ ক্ষেত্র, সেখানে আপনার ওই ছোট টুকরাটা গিয়ে যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র রক্তনালী ভিতরে যখন পাস করতে গেল, ওইখানে আটকা পড়ে গিয়ে ওই এলাকাতে ছোট ধরেন আপনি ২-৩ মিলিমিটার জায়গা আপনার নষ্ট করে দিল, রক্তের সরবরাহটা বন্ধ হয়ে গেল। সেটা পরবর্তীতে নিজে, নিজে আবার প্লাজমিনেশন সিস্টেম নামে আমাদের শরীরে একটা প্রক্রিয়া রয়েছে, যেটা সেই জমাট বাঁধা রক্তটাকে ব্রেক ডাউন করে দেয়। তখন আপনার সকালে উঠে দেখলেন আপনি যে মোটামুটি সব ঠিক আগের থেকে মতোই হয়ে গিয়েছে। জি, তখন এটাকে আপনাকে টিআইএ বলা হবে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, জি। টিআইএ। এ এবং এটা পরবর্তীতে আবার হওয়ার সম্ভাবনা অথবা পুরাপুরি স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর জি। যে ক্লটের সোর্স এর কথা বললাম, হুম, হুম। এটার মধ্যে আরেকটা রোগ রয়েছে যেটা আমাদের ভিতরে আমি হয়তো একটু বোঝাবার চেষ্টা করছি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নামে, যে হার্টের যে ছন্দে উল্টাপাল্টা যে হার্টের মধ্যে যে বিট হয়, হুম, হুম। এর নাম হলো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা সম্বন্ধে আমাদের একটা সামাজিক জাগরণের সৃষ্টি হওয়া উচিত। এটা কিন্তু বেশ একটা কমন রোগ, এবং কোন সময় দেখা যাচ্ছে হার্টটা খুব দ্রুত চলছে, আবার একটু আস্তে চলছে, তারপরে আবার দ্রুত চলছে, এবং একটা প্যাটার্নে ইররেগুলার প্যাটার্ন বলা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। একটা ভয়ংকর রোগ, কিন্তু এটা অনেক সুস্থ মানুষ রাতের বেলা গভীর রাতে রাত ২টা থেকে রাত ভোর ৬টা পর্যন্ত এভাবে হার্ট চললো এবং সকালে উঠে এটা আবার ঠিক হয়ে গেল। কিন্তু ঘটনা যেটা ঘটতে পারে সেটা হলো রাত ২টা থেকে ৬টার ভিতরে রক্তের লেফট অ্যাট্রিয়াম বা উপরের যেই ছোট, ছোট চেম্বার ২ টা আছে, রাইট এবং লেফট, হুম, হুম। এটার ভিতরে আপনার রক্ত জমাট বেঁধে থাকতে পারে, এবং সকালবেলা যখন ঠিক হয়ে গেল, হুম, এই হুম। জমাট বাঁধা রক্তটা তখন আপনার লেফট ভেন্ট্রিকল এর মাধ্যমে বাম দিকের যে চেম্বার,
জি। সেটার মাধ্যমে মগজের কোনো এক জায়গাতে গিয়ে আটকা পড়তে পারে এবং সেটার মাধ্যমে স্ট্রোক হয়। বেশ কমন। ৫৫-৬০ এর উপরে এটা বেশ কমন। 20% স্ট্রোকের সাথে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কন্ট্রিবিউশন থাকতে পারে এবং যাদের ডায়াবেটিস এটা একটা স্কোরিং সিস্টেম আছে। চাঁদ CHAD আ স্কোর নামে একটা স্কোরিং করা হয়। যাদের ডায়াবেটিস হুম, থাকে হুম। তারা হয়তো ১ পয়েন্ট পায়। হাই ব্লাড প্রেশার থাকলে ১ পয়েন্ট পায়। এরকম আপনার হার্ট ফেইলিউর থাকলে এরকম একটা স্কোরিং এর মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আপনার ১ এর উপরে যাচ্ছে, তখন আপনি যদি এলিকুইস বা এপিক্সাবান বা জারেলটো এই জাতীয় রক্ত পাতলা করার ওষুধ না খেয়ে থাকেন, জি। তখন আপনি একটা বড় ধরনের স্ট্রোকের মুখে পড়ে যাবেন। তো এটা আচ্ছা। করার জন্য আবার হার্টের মধ্যে রিদম চেক করা হয়। আমরা ছোট, ছোট মনিটর অনেক সময় রোগীর গায়ে লাগিয়ে দিই ৩ দিনের জন্য। হুম, তখন হুম। আমরা পেয়ে যাই যে কোনো একদিন কোনো এক বিকালে ৪ ঘন্টার জন্য এই রিদমের মাধ্যমে উনার হার্ট চলছিল। পরে আবার ঠিক হয়ে গিয়েছে। ঠিক হয়ে গিয়েছে। এগুলি আবার স্থায়ীভাবে চিকিৎসাযোগ্য। এগুলি আবার অ্যানজিওগ্রামের আচ্ছা। একটা চিকিৎসার মাধ্যমে ৩ হুম, ঘন্টা হুম। মাধ্যমে এগুলিকে শরীর থেকে দূর করে দেওয়া যায় স্থায়ীভাবে। মোটামুটি স্থায়ীভাবে দূর করে দেওয়া যায়। তো হুম। এটার সম্বন্ধে আসলে আমাদের অ্যাওয়ারনেস টাই নাই। মানে এই সেটাই। শব্দটা বললে মানুষ আ আম অবাক হয়ে তাকিয়ে থাকে। কি বলছেন না বলছেন। হ্যাঁ, সেটাই। তো অনেক এটা নিয়ে আমরা এর আগে কথা বলেছি। দরকার হলে ভবিষ্যতে আবারও এই বিষয়টি নিয়ে কথা বলব। আপনি যেটা বলছিলেন। সরি। তো আমরা একটু বিরতিতে যাচ্ছি। দর্শক সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আমরা কথা বলবো এই যে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি কিভাবে নির্ণয় করা যায় এবং ডাক্তার সিএম হাসান বারবার বলছিলেন চিকিৎসার কথা। আমরা চিকিৎসার বিষয়টাও শুনবো। আমাদের সাথেই থাকুন। দর্শক বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ডাক্তার সিএম হাসান, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট এবং একই সাথে মাউন্ট সানাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর। আমরা কথা বলছি আজকে যে মস্তিষ্কের ক্ষুদ্র, ক্ষুদ্র যেসব রক্তনালী আছে সেগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, আমরা সেগুলো বলেছি এবং তার আম একটা মানে প্রতিক্রিয়া হিসাবে বা ফল হিসাবে দেখা যায় যে স্মৃতিশক্তি লোপ পায় এবং কাজ করার ক্ষমতা লোপ পায় এবং চিন্তা করার ক্ষমতাও অনেক ক্ষেত্রে লোপ পায়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি অনেকটা এবং এর সাথে সম্পর্কিত আরো বিষয় আলোচনায় এসছে। আমরা কথা বলেছি এর মূলত কি, কি ফ্যাক্টর কি, কি মানে বিষয়গুলো এর পেছনে জড়িত সেটা আমরা বলেছি। তো প্রফেসর ডাক্তার সিএম হাসান, যেটা জানতে চাই যে আপনি বারবার বলছিলেন যে মানে কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলছিলেন। আপনি আ ক্যারোটিড আর্টারি একটা পরীক্ষার কথা বলছিলেন। তো আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা মানে সব মিলিয়ে একজন মানুষ যদি চায় একটা বয়সের পরে আ মানে কি, কি ধরনের পরীক্ষা-নিরীক্ষা তার জন্য করা যেতে পারে? যেটা করলে একটা ধারণা পাওয়া যায় যে উনি এই ধরনের একটা মাইক্রোভাস্কুলার ডিজিজ এর একটা বা ব্রেইনের এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। সেই ঝুঁকিটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি আগাম? জি, খুব সহজ সরল ভাবে যদি দেখা যায় তাহলে যেহেতু আমাদের জটিল আলোচনার অংশবিশেষ অনেক বেশি জটিল হয়ে যেতে পারে সাধারণ মানুষের জন্য। হুম, তবে হুম। এখন সময় এসেছে যে আপনার এটা একটা চয়েস এর মতো যে আপনি আসলেই কি দীর্ঘজীবী হতে চান? আপনি ৯৫ বছর সুস্থ শরীরে বাঁচতে চান? সেটা নিজেকে নিজে যখন জিজ্ঞেস করবে তখন আপনার জানার আগ্রহটা বাড়বে। আর নইলে আমরা যদি নিজের স্বাভাবিক পরিণতিকে ৭০, ৭৫, ৭১ বছর বয়সের মধ্যে রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আপনার যে গতানুগতিক আমরা যেভাবে ব্লাড প্রেশার ওষুধ খাই এবং নির্বিকার জীবনযাপন করি, দই মিষ্টি এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উইকেন্ডে আমরা যে গরু খাসির মাংস খেয়ে নিজেদেরকে ধ্বংস করি, সেইটার ব্যাপারে আপনার অ্যাওয়ারনেস টা দরকার রয়েছে। তো আমি এই পরীক্ষা এবং চিকিৎসা একসাথেই বলব যে জি। সবাই স্বল্পতার কারণে। হুম, হুম। যেমন আমাদের সবচেয়ে সহজ পরীক্ষা হতে পারে যে ব্লাড প্রেশারটা কেমন আছে। ব্লাড প্রেশারটা আপনার বেশ কয়েকটা সেশনে মাপতে হবে। হাতে দেওয়া হাতে কানে শোনা মেশিনের মাধ্যমে মাপাটা খুব জরুরি। তার কারণ যে অটোমেটিক $২০, $২০, $৩০ এর যে অটোমেটিক মেশিন সেগুলি কিন্তু অসম্ভব ইনঅ্যাকুরেট হিসাবে চালু আছে। যদিও অনেক জনপ্রিয়, অনেক ডাক্তার এটা ব্যবহার করে থাকেন, দিয়েও থাকেন। কিন্তু আপনার কানে শোনার মাপার এই সামান্য ১ মিনিটের পরিশ্রমের মাধ্যমে অনেক অ্যাকুরেট আপনি একটা ব্লাড প্রেশার পেয়ে যাবেন এবং কয়েকটা সেশনেই বোঝা যাবে। মনে, মনে টার্গেট যে আমাদের ১২০ আমরা একটু আগে আলোচনা করেছি। সেটা অর্জন করার জন্য যদি ৫ টা ট্যাবলেট খাওয়া লাগে ৫ টা ট্যাবলেটই বিনা বিতর্কে খেতে হবে। আর ইদানিং সুখবর হলো যে আপনার অ্যা ট্যাবলেটের সংখ্যা কমিয়ে আনা সম্ভব। যে রেনাল ডিনারভেশন নামে যে একটা প্রসিডিউর রয়েছে যেটা আমাদের আমার হসপিটাল মাউন্ট সানাই এ এবং অন্যান্য অনেক হসপিটালে এটা করে থাকে যে আপনার একটা ক্যাথেটার কিডনির ভিতরে ঢুকিয়ে কিডনির মধ্যে কিছু মানুষ যাদের ব্লাড প্রেশার অনেক বেশি হয়ে থাকে তাদের কিডনির
রক্ত প্রবাহ করার যে আর্টারিটা রয়েছে, রেনাল আর্টারি, এটার চারিদিকে অতিরিক্ত পরিমাণে নার্ভ থাকে। অর্থাৎ একটা এক ধরনের সেনসিটিভ টাইপের মানুষ বলা যেতে পারে, যে তাদের নার্ভ অনেক বেশি পরিমাণে আছে এবং সব ধরনের স্টিমুলাস তারা এটা সেন্স করে কিডনিতে পাঠায়। কিডনিটা একটা থার্মোস্ট্যাটের মতো, যে প্রেশারটাকে হাই করার চেষ্টা করে। তো এই নার্ভগুলিকে কেটে দেওয়া যায়, এটা বলা হয় রেনাল ডিনার্ভেশন। 15 মিনিট লাগে ডান দিকেরটা করতে, 15 মিনিট লাগে বাম দিকেরটা, এবং সাধারণত একদিন রাখা হয় হাসপাতালের ভিতরে, জাস্ট ব্লাড প্রেশার রেসপন্সটা কিরকম হলে এবং কয়টা ট্যাবলেট, 5টার জায়গায় 1টা ট্যাবলেট লাগবে বা 2টা ট্যাবলেট লাগবে, সেটার মাধ্যমে আপনার চিকিৎসাটা আপনার করা হয়। যে ব্লাড প্রেশারের জন্য তখন আর অতিরিক্ত বেশি ওষুধ খাওয়া লাগে না। যারা সাধারণত 3টার বেশি ওষুধ খেয়ে থাকেন এবং এর মধ্যে একটা ডায়াবেটিক থাকে, তাদের বেলায় এই চিকিৎসাটা কিন্তু ইন্স্যুরেন্স থেকে অ্যাপ্রুভ করা আছে। তো এটা অনেকে নিতে চান না। আর এটা করার সময় অনেক সময় দেখা যায় যে রেনাল আর্টারিটা, কিডনিতে যে রক্ত প্রবাহকারী যে আর্টারিটা, সেটার ভিতরে 60-70% স্টেনোসিস আছে। ওখানে যদি একটা স্টেন্ট বসিয়ে দেওয়া যায়, হুম, অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার আমরা একটা চমৎকার একটা উন্নতি দেখে থাকি। তো এটা হলো নেক্সট লেভেলের চিন্তা ভাবনা। সেই গতানুগতিক ট্যাবলেট খাওয়া এবং বাকি জীবন ওইটার উপরে চলে যাওয়ার বাইরেও যে হুম, আপনার হুম, সুন্দর একটা অপশন রয়ে গিয়েছে। তা এরপর দীর্ঘমেয়াদী যে উপকারিতাটা আছে, এটা আপনার ১ নম্বর হিসাবে দেখা উচিত। জি, ডায়াবেটিসের তুলনায় ব্লাড প্রেশার অনেক কমন রোগ। এটাও মাথার মধ্যে রাখতে হবে যে আমরা অধিকাংশ ক্ষেত্রে তখন আমরা প্রেশার অনেক হাই পাই। এরপরে আসছে ডায়াবেটিস মাপা। ডায়াবেটিসে আপনার ৬.৫ কেই অনেক সময় টার্গেট ধরা হয়, যে আপনার একান্ত সুস্থ যদি শরীর রাখতে চান। কারণ A1C নরমাল হলো ৫.৬ এর নিচে থাকার কথা। ৫.৬ থেকে ৬.৪ হলো প্রি ডায়াবেটিস। এবং এই প্রি ডায়াবেটিস এর ভিতরেই কিন্তু অনেকে দেশে বলা হয় যে প্রি ডায়াবেটিস আর ডায়াবেটিসের ভেতরে হৃদরোগ অথবা স্ট্রোক অথবা ডিমেনশিয়া ঘটাবার শক্তি সমান। জি, তো আপনার অন্তত ৬.৫ এর কাছে টার্গেট করা যেতে পারে। তো এটার ব্যাপারে আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে একমাত্র ট্যাবলেট খাওয়ার মাধ্যমে না, এরপর ব্যায়ামের মাধ্যমে সপ্তাহে ১৫০ মিনিট আপনি ভাগ করে নিবেন। সপ্তাহে ৭ দিনে ১৫০ মিনিট কিভাবে ব্যয় করবেন। ভালো এক্সারসাইজ, অ্যারোবিক বা রেজিস্ট্যান্স এক্সারসাইজ, যেটা আপনার ছোটখাটো ডাম্বেল বা আপার বডি এক্সারসাইজ এর মাধ্যমে করা যেতে পারে। ঘরের বাইরে না গিয়ে আপনার যে হাতে মোড়া বা আর্গোমিটার, এই সমস্ত করলে আপনার আপ টু 45% আপনার ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি নষ্ট আপনি প্রিভেন্ট করতে পারবেন। একই সাথে অবশ্যই আপনার ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, এগুলি সবই কমবে ব্যায়ামের মাধ্যমে। সুতরাং ব্যায়ামটাকে আমাদের মেনুর ভিতরে রাখতে হবে। যেমন আমরা ভাত ছাড়া অনেকে বলে রাতে ঘুমাতে পারি না, বা অনেকে গরুর মাংস না খেলে মন খারাপ থাকে। এরকম আপনার ব্যায়াম করাটাকেও ওই একই লেভেলের ভিতরে না ঢুকায় নিলে আপনার নিজের শরীর আপনার ওইভাবে আর চলবে না আগের মতোই। আর এরপরে আমাদের ছোটখাটো জিনিস, ভিটামিন ডি লেভেল যদি ১২ র নিচে থাকে, এখানে আপনার ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। এটা আমরা আমি পাই যখন আমার হাত পর্যন্ত আসে, তখন বোঝা যাচ্ছে যে অনেক ডাক্তার দেখাদেখি পরে আমার কাছে আসার পরেও আমি ভিটামিন ডি ৮, ৯, ১০, ১২ এগুলো আমি পেয়ে থাকি। তার মানে এটাতে হয়তো কেউ হয়তো খেয়াল করছেন না। আ অনেক সময় যেটা আমরা বলতেছি যে ইদানিং আমরা ডাক্তারের অফিসে গিয়ে ডাক্তারের দেখা পাই না পাই, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, নার্স প্র্যাকটিশনার, ফরেন জি, গ্র্যাজুয়েট, এই ওই ক্ষেত্রে আপনার আসলে রোগীদেরকে আত্মরক্ষার সব ধরনের আ ভাবে মানে জ্ঞানী হইতে হবে। আমি যা বুঝতে পারছি হুম, হুম, নিকট ভবিষ্যতের জন্য। তো আপনার ভিটামিন ডি লেভেলটা ৩৩ থাকার কথা। সেখানে ১২ থাকলে আপনার ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি নষ্ট হবে। অন্যান্য ভিটামিন B12 রয়েছে, আ যেটা আপনাদের কম দেখা যায়। যেহেতু টেস্ট করা হচ্ছে এইজন্য কমও পাওয়া যাচ্ছে। ভিটামিন থায়ামিন, ভিটামিন বি মধ্যে একটা আছে B3, আ হুম, 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 যেটা থায়ামিন নাম অথবা নায়াসিন। এগুলি প্রাইমারি কেয়ার ডাক্তারদের মাধ্যমে আপনি নিতে পারেন, অথবা ওভার দ্য কাউন্টার কিন্তু ফার্মেসিতে এগুলো সবসময় পাওয়া যায়। পাচ্ছে। ট্রাইগ্লিসারাইড লেভেল আমাদের রক্তের আ রক্তনালীকে বন্ধ করে, খুব হুম, হুম, বন্ধ করে। চমৎকার ইনজেকশন জি, চলে এসেছে। আমাদের বাংলায় ৫০০-৬০০ ওয়ালা ট্রাইগ্লিসারাইড প্রচুর মানুষ পাওয়া যায়। চমৎকার ইনজেকশন এখন মার্কেটে রয়ে গিয়েছে এবং সেটার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আ ইনজেকশনটা অনেক সময় ইন্সুরেন্স কভার করে না। যদি ক্যাশ দিয়ে যাদের কেনার সামর্থ্য থাকে, তারা ধরেন মাসে ১ বার না নিয়ে ৩ মাসে ১ বার নিলেন, মন্দের ভালো। কারণ জি, আমরা আগে যেটা ওষুধ খেতাম, যে সেটা ফেনোফাইব্রেট, সেটা চমৎকার ওষুধ। কিন্তু অনেক সময় অসফল হয়। যাদের ৯০০-৮০০ ট্রাইগ্লিসারাইড থাকে, তারা হয়তো ৩৫০ তে গিয়ে ঠেকে যান। আর এর নিচে ১৫০ যে পৌঁছাবার কথা, ওইটা লক্ষ্যমাত্রা অর্জন হয় না। ২ বছর পার হয়ে গেল এভাবে। ছোট, ছোট রক্তনালী বহু সংখ্যক নষ্ট হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এগুলি কিন্তু পরবর্তীতে আপনি ওষুধের মাধ্যমে ট্রাইগ্লিসারাইড লেভেল কমানোর মাধ্যমে রক্তনালীকে কিন্তু আরেকবার খুলে ফেলতে পারবেন না।
ওগুলি কিন্তু স্থায়ীভাবে চলে গেল। যেটা চলে গেল সেটা চলে গেল, সেটা আর আপনার ফেরত আসবে না। রক্ত ঠিক। লেভেল আপনি কমায় ফেললেন, হুম, কিন্তু হুম, ওই লেভেলটা কমবে না। তা এখানে আমাদের অনেক উন্নতি হয়েছে, তাই যাদের আসলে হৃদরোগ রয়েছে তাদের বেলায় এলডিএল খারাপ, কোলেস্টেরল আপনার হুম, হুম, ৫৫ থাকতে হবে। সেটার জন্য ইনজেকশন রয়েছে, মাসিক ইনজেকশন রয়েছে, ২ সাপ্তাহিক ইনজেকশন রয়েছে। সাধারণত হুম, হুম, বাঙালিদের আমি যে এক্সপেরিয়েন্স আছে যে জি, বছরে ৩ টা ইনজেকশন দিলেও কিন্তু সাংঘাতিকভাবে কোলেস্টেরল কমে যায়। আমাদের কোলেস্টেরলটা খুব সেনসিটিভ। তো এই লোকাল পপুলেশন যারা সাদা মানুষ বা কালো তাদের বেলায় কিন্তু অতটা সেনসিটিভ না। তা ওই দিক থেকে আমাদের একটা ভাগ্যটা কিছুটা ভালো যে আমরা হয়তো কিনে যদি বছরে ২ টা ইনজেকশন লাগানো, একটার দাম হয়তো $১৫০ হইতে পারে, $৭০ হইতে পারে। কিন্তু আমরা কিন্তু অসম্ভবভাবে হুম, হুম, আ ইন্সুরেন্স এর মুখাপেক্ষি হয়ে থাকি। আমার $৭০ মাসে খরচ করতে, মাসে মানে প্রতি মাসে না। বছরে ৩ বার মাসে $৭০ এটা করতে কিন্তু মানুষ অনেক বেশি কষ্ট পায়। এইটা মনে রাখতে হবে যে আপনার মগজ বা হৃৎপিণ্ড যদি ব্লক হয়ে যায় সেটা হুম, হুম, আপনি ঠিক করতে পারবেন না কখনো পরবর্তীতে পয়সার মাধ্যমে। আর এরপর ধূমপান বন্ধ করার জন্য আপনি যেটা বললেন যে ধূমপানের প্যাচ রয়েছে, প্যাচ অনেক সময় 60% সাকসেসফুল হয়ে থাকে। হুম, হুম, তো চ্যান্টিক্স নামে যে ট্যাবলেট ভ্যারেনিক্লাইন সেটা আপনার ৯০-৯৫ ভাগ ক্ষেত্রে আমার অনেক পড়া সিগারেটের যারা অ্যাডিক্টেড আছেন তারা কিন্তু এই ওষুধের থেকে সিগারেট থেকে কিন্তু মুক্তি নিয়েছেন ছোট, ছোট ট্যাবলেট খাওয়ার মাধ্যমে। তো এগুলি ইউজ করাটা কিন্তু সব ইন্সুরেন্সও কভার হয়। কিন্তু আমি দেখি না। আমি অজস্র হৃদরোগী দেখে থাকি কিন্তু সিগারেট খাচ্ছেন বাইরে, অফিসের বাইরে দাঁড়ায় খাচ্ছেন। কিন্তু দেখি না যে তাদেরকে কখনো যে এই ট্যাবলেট দেওয়া হয়েছে। এটাতে একটু মর্মান্তিক যে আমরা কি আমাদের বাংলাদেশে যে শিক্ষা বা এই স্বাস্থ্য ক্ষেত্রে যে একটা অরাজকতা আছে, সেটা কি আমরা এদেশে মা মানে আমদানি করে ফেললাম? তা সেই একটা জিনিস সহজ চিকিৎসা যেটা আপনাকে ভিটামিন ডি 50,000 ইউনিট সপ্তাহে ১ বার খেয়ে আপনি ৩৩ এর উপরে লেভেল নিয়ে মনে রাখতে হবে যে সারা বছর ধরেই আপনার সপ্তাহে ১ বার না হলেও মাসে ১ বার করে আপনার খেয়ে লেভেলটা কিন্তু মেইনটেইন করতে হবে। যাদের শরীরে ভিটামিন ডি কমে যায় তাদের কিন্তু ওই টেনডেন্সিটা রয়ে গিয়েছে একটা মেকানিজম এর মাধ্যমে যেটা কনভার্সনটা হচ্ছে না কোলেস্টেরল থেকে ভিটামিন ডি। তো সেটা আপনার সারা বছর ধরে এটার উপর নজর রাখতে হবে এবং লেভেলটাকে আপনার মেইনটেইন করতে হবে। আর এরপর আমাদের ব্যায়ামের ব্যাপারে ১৫০ মিনিট ব্যায়াম, এরপরে আপনাদের স্লিপ অ্যাপনিয়ার মাধ্যমে আপনার ডিমেনশিয়া হতে পারে। সারারাত ধরে আপনি ঘুমালেন না। শরীর হুম, অনেক হুম, বেশি হুম, রয়ে গেল। এজন্য আজকাল Ozempic রয়েছে। ট্যাবলেট বের হয়ে গিয়েছে Ozempic এর। অতটা সফল না কিন্তু ইনজেকশনটা অনেক বেশি পাওয়ারফুল। এর হুম, হুম, এর উপরে রয়েছে Mounjaro, Zepbound যেটা Tirzepatide নামে। ইদানিং আমার উপদেশে অনেকেই আ বাংলাদেশ থেকেও নিয়ে এসে ইনজেকশন দিচ্ছেন। হুম, তো হুম, যাতে করে আমাদের ওজন কমালে স্লিপ অ্যাপনিয়া কমে। আর যাদের স্লিপ অ্যাপনিয়া রোগ প্রতিষ্ঠিত হয়েছে স্লিপের ডাক্তারের মাধ্যমে, জি, তাদের সেই মেশিনটা ব্যবহার করার ব্যাপারে আন্তরিক হতে হবে। যে মেশিনটা সেটাই। ১ম ১ সপ্তাহ আপনার কাছে খুবই একটা মানে অস্বাভাবিক একটা মনে হবে। তো হুম, 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 পরবর্তীতে এই মেশিনটা আপনার কাছে অনেকটা প্রিয় জিনিস হিসাবে সকালে উঠে আপনি একটা ফ্রেশনেস যেটা সেটাই। পাবেন এবং একই সাথে দীর্ঘমেয়াদী উপকার যেটা আপনার স্ট্রোক, হার্ট অ্যাটাক, হুম, আ হুম, ডিমেনশিয়া থেকে আরম্ভ করে ডায়াবেটিস, কোলেস্টেরল, হুম, ওজন হুম, কমানো সবগুলি আপনার এবং ওজনের যাদের বেশি থাকে তাদের আর্থ্রাইটিস রোগে কিন্তু অনেক বেশি আক্রান্ত হন। নি রিপ্লেসমেন্ট এখন আমাদের ভিতরে বেশ কমন জিনিস যেটা অনেকে ডান হাঁটু, বাম হাঁটু বদলাবদলি করে চেঞ্জ করে থাকেন। তো এগুলো যাদেরই আর্থ্রাইটিস হচ্ছে তাদের কিন্তু হৃদরোগের পরিমাণ অনেক বেশি বাড়ছে। যেহেতু তারা স্থবির হয়ে যাচ্ছেন। চেয়ার জি, টেবিলে সারাদিন বসে থাকেন ব্যথার ভয়ে আর নাড়ানাড়ি করতে পারছেন না, একতলা দোতলা করতে পারছেন না। তা এইগুলি আপনার পুরা জি, একটা লম্বা স্পেকট্রাম হুম, অ্যাট্রিয়াল হুম, ফিব্রিলেশন মাপার ব্যাপারে আমাদের জানাজানি একটু বাড়াতে হবে। আপনার হার্টের মনিটরিং এর মাধ্যমে সেটা ধরা এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রিস্ক ফ্যাক্টর রয়েছে। বয়স বেশি হলে বেশি হবে অথবা হাই ব্লাড প্রেশার যদি বেশি থাকে, হুম, ওভারওয়েট হুম, বেশি থাকে, ওবেসিটি থাকে, তাদের কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন রোগটা অনেক বেশি হয়ে থাকে। ধরার অনেক সময় অধিকাংশ সময় এটা ধরা হয় না। এটাকে বলা হয় প্যারক্সিসমাল অর্থাৎ হঠাৎ করে আসে, হঠাৎ, হঠাৎ। হঠাৎ করে চলে যায়। হুম, হুম, স্ট্রোকটা ঘটিয়ে দেয় তারা হয় মিনি স্ট্রোক, ছোট ৩ টা ৪ টা মিনি স্ট্রোক করে জি, আপনার ডিমেনশিয়াকে আপনাকে এনহ্যান্স করে থাকে। সেটাই। অথবা আপনার শরীরের শক্তিটা কমিয়ে দিয়ে থাকে। যেহেতু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন এ আপনার 1/3 অফ দ্যা হার্ট এর পাওয়ার হুম, আপনার হুম, নষ্ট হয়ে যায়। যার ফলে মানুষ হাঁটতে গেলে শ্বাসকষ্টের মধ্যে যায়। পড়ে যায়। জি। সেটাই। তো ডাক্তার সিয়াম হাসান অনেক ধন্যবাদ। আসলে আমি যেটা বুঝলাম যে আমরা যেটা নিয়ে কথা বলছি আজকে এবং সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই, আপনি কিছু চিকিৎসার কথা বলেছেন।
সেগুলো তো আছেই। কিছু সাপ্লিমেন্টের কথা বলেছেন, সেগুলো যদি আমরা গ্রহণ করি। একই সাথে যেটা বুঝলাম যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার করা বা সেটার জন্য যে চিকিৎসা আছে সেটা নেয়া এবং একই সাথে কোলেস্টেরলকে কম রাখা, ব্যায়ামকে আমাদের জীবনের সঙ্গী করা এবং খাবার-দাবারের ব্যাপারে একটু সচেতন হওয়া এবং এই সবগুলো বিষয় কিন্তু আসলে বাকি যে রোগগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে কিন্তু কাজ হচ্ছে। মানে অন্য রোগগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সেরিব্রাল মাইক্রোভাস্কুলার যে ডিজিজটার কথা আমরা আজকে আলোচনা করছি তার ঝুঁকিও কমে যাচ্ছে কিন্তু। তার মানে হচ্ছে যে এটা একটা সার্বিক বিষয়। মানে এটা একটা অন্যান্য রোগগুলোকে যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমরা এই ঝুঁকিটাতে পড়ে যাচ্ছি। তো এটাই আমি বুঝলাম এবং আপনি যেটা বললেন যে চিকিৎসাটা মানে খুব জটিল কিছু না। আমরা খুব সাধারণ কিছু বিষয় যদি মেনে চলি তাহলে কিন্তু খুব সহজেই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো আমি দুটো প্রশ্ন একসাথে করি আপনাকে এখন। একটা হচ্ছে যে আমরা অ্যালঝেইমার্স এর কথা জানি এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটাতেও এক ধরনের ডেমেনশিয়া হয় এবং অ্যালঝেইমার্সেও কিন্তু ডেমেনশিয়া দেয়া শুরু হয়। তো অ্যালঝেইমার্সের তো আলাদা কারণ আছে এবং এটার জন্য হচ্ছে তো দুটো কি একসাথে হতে পারে কিনা কারো কারো ক্ষেত্রে এবং সেক্ষেত্রে কি আলাদা চিকিৎসা হবে? জি, আলঝাইমার্স এর কিন্তু ধরা হয় এদেশীয় মানুষের জন্য সবচেয়ে কমন রোগ এবং স্মৃতিশক্তি নষ্ট হওয়ার জন্য। যেহেতু এদেশের মানুষের ভিতরে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশারের আধিক্যটা সামান্য সামান্য না অনেকটাই কম। হুম, হুম। এজন্য তাদের বেলায় এটা প্রধান স্মৃতিশক্তি নষ্ট হওয়ার প্রধান কারণ হিসেবে আলঝাইমার। কিন্তু আমাদের আ বাংলাদেশীদের ভিতরে আলঝাইমারের যে বয়স সাধারণত হয়ে থাকে, হুম, ওই হুম। বয়স যাওয়ার আগেই বিভিন্ন রকম অঘটন ঘটে যায়। যেমন মানে অন্যান্য রোগের কারণে। জি, যখন আমরা আলঝাইমারের ছায়া অবলম্বন করে চলি, মোটামুটি একই রকমের রোগ। কিন্তু আমরা এখানে ডায়াবেটিসের মাধ্যমে সেটা পেয়ে গেলাম অথবা হাই হুম, ব্লাড হুম। প্রেশার, কোলেস্টেরল, সিগারেট অ্যাট্রিয়াল এগুলোর মাধ্যমে আমরা ফিব্রিলেশন। জি, ভিটামিন ডি, অ্যান্টিবায়োটিক এগুলো সবগুলি সহ আমরা পেলাম। আ এইজন্য যে চিকিৎসাটা অফ লেভেল আলঝাইমারের চিকিৎসা রয়েছে, সেটা হলো যে ২ টা ট্যাবলেট রয়েছে। একটা হলো Namenda, একটা হলো Aricept। এই ২ হুম, টা হুম। ট্যাবলেট একসময় Nemzaric নামে একটা ট্যাবলেট আছে যেটার ভিতরে ২ টা ট্যাবলেট একত্রে দিয়ে দিয়েছে। সেটার মাধ্যমে আপনার আলঝাইমারের মিড লেভেলের আলঝাইমার রোগীর খুব ভালো চিকিৎসা হয়। আর আমাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশারের কারণে যেই ডিমেনশিয়াটা হয় সেখানেও অফ লেভেল ইউজ বলে এদেশে যে আ মনে করলাম যে হয়তো আলঝাইমারের যখন কাজ হচ্ছে হুম, হুম। আমাদের রেগুলার যারা ডায়াবেটিসের কারণে যাদের স্মৃতিশক্তি ১২টা বেজে গিয়েছে তাদেরকে ওই ট্যাবলেটটা দেওয়া হয় অফ লেভেল হিসাবে। এটা মোটামুটি এবং দেখা যাচ্ছে যে অফ লেভেল ইউজ করলেও এখানে কিছু, কিছু উপকার হচ্ছে। আলঝাইমারের এক ধরনের ক্যারেক্টারিস্টিক অ্যামাইলয়েড প্রোটিন পাওয়া যায় যাদের মগজে অটোপসি করা হয় মরে যাওয়ার পর এবং প্রোটিন, TAW এই সমস্ত আ যে ক্যারেক্টারিস্টিক আছে ট্রায়াঙ্গল, নিউরোফিব্রিলারি ট্রায়াঙ্গল সেগুলি আমাদের ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশারের যারা রোগী তাদের মগজে যদি অটোপসি করে দেখা হয় সেগুলোর ভিতরে এটি থাকে না। কিন্তু যে পরিণতি কিন্তু একই রকম। তো আরেকটা জিনিস যে আলঝাইমারের রোগটার চিকিৎসার ভিতরে কিন্তু এক ধরনের ভিডিও গেম বয়স্কদের জন্য তৈরি করা হয়েছে। সেগুলি হয়তো যারা আমাদের ডিমেনশিয়া হচ্ছে তাদের বেলায় সেই ধরনের ভিডিও গেমে তাদের মানসিক শক্তি বাড়াবার এক ধরনের ব্যায়াম বলা যেতে পারে। যে ভিডিও গেমকে আপনি ধরেন তাদেরকে উৎসাহিত করা হয় এবং তাদেরকে জিতার জন্য শিকার করলো হয়তো হাঁস বা অন্য কোনো প্রাণী শিকারের একটা ভিডিও গেম থাকে। এগুলি বেশ কয়েকটা ভিডিও গেম অনলাইনে পাওয়া যায়, সহজেই হুম, পাওয়া হুম, যায়। হুম। খুব একটা দামি না। এটা যদি বয়স্ক মানুষ দেখতেছেন যে আপনি নিজের নামই মনে রাখতে পারতেন বা পরিবারের সদস্য চিনতে পারছে না, তাদেরকেও যদি সম্ভব হয় সময় চলে যাওয়ার আগে যে তাদের ভিডিও গেম খেলানো দিয়ে তাদের মনটাকে চাঙ্গা রাখা আরকি। আর যারা ধরেন বহুভাষী, যারা ৩ টা ৪ টা ৫ টা ভাষা মনে রাখে, তাদের বেলায় কিন্তু আলঝাইমার অথবা ডিমেনশিয়া যেটা আমাদের ডায়াবেটিক, হাই ব্লাড প্রেশার রিলেটেড ডিমেনশিয়া এটা কিছুটা কম হয় আরকি। যেহেতু তাদের মগজ আগে অনেক বেশি চালু ছিল। হুম, এখন হুম। কম চালু হওয়ার পরেও অন্যান্য সাধারণ মানুষের তুলনায়ও বেশি চালু আছে। তো এই, এই ২ টা জিনিস আমরা আমরা ব্যবহার করতে পারি। ব্যায়াম 45% কম মানে আলঝাইমার বলেন অথবা ডিমেনশিয়া এগুলো বলেন, ব্যায়ামের মাধ্যমে 45% রিডাকশন করা যায়। কমন একটা প্যাটার্ন রয়েছে যাতে আলঝাইমার হয় বিদেশীদের, হুম, তাদের হুম। কিন্তু ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এর কারণে আলঝাইমারটা অনেক অ্যাগ্রেসিভ হয়ে থাকে এবং খুব দ্রুত হয়ে থাকে। আর আমাদের বেলাও কিন্তু একইভাবে আসছে। তো এইজন্য অনেক ধরনের হাইপোথিসিস রয়েছে যে ২ টা আসলে একটাই রোগ। যেটা আপনার ওই তাদের বেলায় অল্প ডায়াবেটিসে তাদের মগজ ক্ষতিগ্রস্ত হয়, অল্প হাই ব্লাড প্রেশারে মগজ ক্ষতিগ্রস্ত হয়ে পরবর্তীতে সেই ধরনের যেই আপনার
অটোপসি ফাইন্ডিং এর যে সমস্ত প্রোটিন সৃষ্টি হচ্ছে হুম সে হুম তাদের মগজে আগে আগে হয়ে যাচ্ছে। তাদের শেষ বয়সে হচ্ছে, কিন্তু অল্প ব্লাড প্রেশার, অল্প ডায়াবেটিস তাদের বেলায় হচ্ছে। যেটা আমাদের করতে পারবো সেটুকু জি করা উচিত, যেমন ডায়াবেটিস, ভিটামিন সাপ্লিমেন্ট, হুম হুম এক্সারসাইজ, ব্লাড প্রেশার কন্ট্রোল, সিগারেট বন্ধ করা, যেটা আমাদের করা এক্সারসাইজ সহজে সম্ভব। সেটা আমরা যদি করি তাহলে আমরা কিন্তু 80-90% আমরা এগিয়ে গেলাম। আর সেটাই জি, এটা আপনার আগ্রহের উপরে নির্ভরশীল। হুম হুম তার মানে হচ্ছে যে আহ, আমরা যদি মানে এতদিন যা হয়েছে হচ্ছে আমরা এই মুহূর্ত থেকে যদি আমরা আপনি যে বিষয়গুলো বললেন সেগুলো মানতে থাকি তাহলে ইতিমধ্যে যাদের এগুলো হয়েছে তারাও হয়তো ভবিষ্যতে এ থেকে পরিত্রাণ পাবেন, বিষয়টা জটিল হবে না। আর যাদের এখনো হয়নি তারা হয়তো এ থেকে পুরোপুরি রেহাইও পেতে পারেন, কারণ সেই সুযোগটা আছে। আমার মনে হয় যে এই বিষয়টা আমরা বলতে চেয়েছি, কারণ আমরা অনেক সময় আজকের এই আলোচনা যেটা বলতে চাই যে এই যে ছোটখাটো বিষয়, এই যে ভুলে যাওয়ার বিষয়টা শুরু হয় ধীরে ধীরে, আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু এর পিছনে কিন্তু আপনার নিজস্ব কিছু সমস্যা যেগুলো রয়েছে, রোগগুলো, সেগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ না হওয়ার কারণেই এই বিষয়গুলো হচ্ছে, যেগুলো আমরা অনেক সময় চালিয়ে দিচ্ছি যে বয়স হয়েছে এটাই স্বাভাবিক। এই বিষয়টা যেন না হয়, আপনি কিন্তু এর কারণে প্রতিনিয়ত আপনার কার্যকারিতা, আপনার কর্মক্ষমতা কিন্তু কমে যাবে, এবং আপনি কিন্তু ধীরে ধীরে একটা যেটা হবেন যে সবার কাছে একটা এমন ব্যক্তিত্বে পরিণত হবেন যে আপনার আর কোনো ভূমিকা থাকবে না সমাজে এবং পরিবারের মধ্যে। কাজে সেটা না হোক, সেটাই আমরা চাই। ডক্টর সিয়াম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা জটিল বিষয় নিয়ে খুব সুন্দরভাবে, সহজভাবে, এবং সবচেয়ে বড় বিষয় যে কি করতে হবে সেটাই যদি আমরা জানি, বাকি বিষয় বাদ দিলাম, এবং কি কি কারণে হয় সেটা যদি একটু একটু বুঝি, তাতে আমি মনে করবো যে আমাদের এই প্রয়াস সার্থক হয়েছে। ডক্টর সিয়াম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জি, এ ব্যাপারে আমার একটা শেষ কথা রয়েছে যে জি আমরা বলুন। মানসিক রোগের কারণে আমাদের দেশে কিন্তু কিছু ঘুমের ওষুধ এবং কিছু সাইকিয়াট্রিক মেডিকেশন রয়েছে যেগুলি বেশ খানিকটা অপব্যবহার আমার চোখে পড়ে। তো এই ব্যাপারে হয়তো এক ধরনের সতর্কতা নেওয়া যেতে পারে, কারণ সেই ওষুধের ব্যবহার এবং অপব্যবহার এবং হুম হুম দীর্ঘমেয়াদী ব্যবহার প্রয়োজন ছাড়া, এই জন্য এদেশে এই সমস্ত ওষুধের প্রেসক্রিপশনটা বেশ খানিকটা লিমিটেড করা হয়, রেস্ট্রিক্টেড করা হয়। হুম এটা কিন্তু বাংলাদেশ থেকে অফুরন্ত সাপ্লাই চলে আসে। আমি দেখি বাংলাদেশের থেকে বস্তা ধরে মানুষ নিয়ে আসছে ঘুমের ওষুধ, এবং সেটা কিন্তু আমাদের ডিমেনশিয়ার একটা বিশাল বড় একটা কারণ হিসেবে থাকছে, যেটা আমাদের রাডারের ভিতরে ধরা পড়ছে না। অনেক সেটার ব্যাপারে পরিবারের সবার কিন্তু সচেতন হওয়া উচিত। উচিত। এটা আমার অনেক শেষ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং আপনি মাঝখানে একটা কথা বলছিলেন, আমি সেই কথাটা দিয়ে শেষ করব যে প্রিয় দর্শক, আপনারা তো ডাক্তারের কাছে যান, আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আছেন, আপনি তাকে চেনেন। আপনি প্রতিবারই আপনি যখন তার কাছে যাবেন, আপনি আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানকে চিনে রাখুন, এবং পরবর্তীতে আপনি যখনই কোনো ফলো আপে যাবেন, নেক্সট ভিজিটে যাবেন, আপনি দেখবেন তিনিই আপনাকে দেখছেন কিনা। কারণ যেটা ডক্টর সিএম হাসান বলেছেন, এবং আমিও দেখেছি অনেক ক্ষেত্রে, এই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের পরিবর্তে নার্স প্র্যাকটিশনার বা পিএরা অনেক সময় রোগী দেখেন, তারা কিন্তু এই রোগ সম্পর্কে ততটা জানেন না, তারা আসলে চিকিৎসা দেওয়াটা তাদের কাজ না, কিন্তু অনেক সময় হয়তো তারা চিকিৎসককে সহায়তা করেন, সহায়ক শক্তি হিসেবে কাজ করেন। কিন্তু আপনার যদি সত্যি সত্যি কোনো সমস্যা থাকে, সেটা আসলে আপনার চিকিৎসককেই জানাতে হবে। এক্ষেত্রে আপনাদের সচেতনতা দরকার। যদি আপনি মনে করেন যে না, আপনি আপনার চিকিৎসককেই দেখাবেন, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের জন্য অপেক্ষা করুন এবং তাকেই দেখান। এই বিষয়ে আমার মনে হয় যে সচেতন হওয়ার সময় এসছে। এই কথাগুলো আমরা বারবার বলতে চাই। ডাক্তার সিয়াম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ সেই বিষয়টি আবার আজকে তোলার জন্য। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি আজকের বিষয়ের উপর এরকম একটা জটিল বিষয় নিয়ে খুব সহজভাবে তুলে ধরার জন্য। এবং আমরা যেটা বুঝলাম, আমি একটু আগে যেটা বললাম, যে ডায়াবেটিস, হাইপারটেনশন এবং এবং কারো যদি কোলেস্টেরল বেশি থাকে, আপনি যদি ধূমপায়ী হয়ে থাকেন, আপনি যদি ব্যায়াম করে না থাকেন, ইত্যাদি সবগুলো বিষয় নিয়ে কিন্তু আপনি যদি চিকিৎসাটা সঠিকভাবে না করেন, তাহলে কিন্তু আপনি একটা অন্যরকম ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছেন, যেটা আপনাকে ক্রমশ স্মৃতি ধ্বংসতার দিকে ঠেলে দিবে। আপনি আপনার চিন্তার শক্তির ক্ষমতা, আপনার অনুভূতি এবং আপনার কার্যকারিতা, ধীরে ধীরে কর্মক্ষমতা কমে আসবে। আপনি নিশ্চয়ই সেটা চান না। আমরা এই রোগগুলি যদি সহজেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এবং সেটা যদি আমরা করি, এবং কিছু পরীক্ষা নিরীক্ষা যদি আমরা আগ বাড়িয়ে করি, এবং আমাদের একটু সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে, এবং তাহলেই কিন্তু আমরাও
এই রোগগুলি সম্পর্কে যদি জানি তাহলে আমরা চিকিৎসককে জিজ্ঞাসা করতে পারবো যে আমার অবস্থাটা কি, আমি এই জিনিসটা জানতে চাই। তো এই সচেতনতার দরকার। দর্শক, আজকের এই অনুষ্ঠান থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই প্রয়াসকে আমরা সার্থক মনে করব। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।